তাহলে দেখো, এর আগের দিন আমরা ইলেকট্রন কিভাবে ডিসকভার হলো পড়েছি। প্রোটন, নিউট্রন, এগুলো আমরা ডিসকভারি কি করে হলো এগুলো আমরা পড়েছি। এইদিকে খুব ইম্পর্টেন্ট পড়া, ওটা কেরিয়ার দাঁড়ায় আছে এই চ্যাপ্টারের উপরে, বলে দিলাম। কেমিস্ট্রি, কেমিস্ট্রি তোমার পিছা ছাড়বে না আপ টু গ্রাজুয়েশন। অ্যাটলিস্ট তো ক্লাস 12 কেমিস্ট্রি পিছা ছাড়বে না, সায়েন্সের লাইনে থাকলে। তা এইগুলা চ্যাপ্টার যদি বেসিক যদি তোমার না থাকে, নড়বড়া থাকে, তাহলে এগুলা পরে গিয়ে আবার স্ট্রাগল করবা। তাহলে দেখো, বসো না, একটু সামনে আগাস। সামনে যাওয়া যাবে না। কিচ্ছু হবে না, সামনে সামনে যাওয়া যাবে না, তোমার সামনে ডেস্কটা আছে, তাড়াতাড়ি সামনে থাকিস। আচ্ছা, এবার যেমন আগের দিন আমরা প্রোটন কিভাবে ডিসকভার হলো, ইলেকট্রন কিভাবে ডিসকভার হলো, নিউট্রন কিভাবে ডিসকভার হলো, এগুলো হয়েছে। আর প্রত্যেকটারই আমরা মাস পড়েছিলাম আর চার্জ কত সেটা দেখেছিলাম, তাই তো। তো লাস্ট আমাদের ছিল নিউট্রনের মাস আর চার্জ। এবার আমরা চলে আসি স্ট্রাকচার অফ অ্যাটম। তো অ্যাটমের যেই স্ট্রাকচারটা এখন আমরা জানি, অ্যাটমের যেই স্ট্রাকচারটা এখন আমরা জানি, এই স্ট্রাকচারটা একবারে আসেনি। দেখো, অ্যাটমের যেই স্ট্রাকচারটা ধরে নাও, আহ, এই যে নর্মাল এই যে স্ট্রাকচারটা, কোন স্ট্রাকচারটা, এই যে এটা, যে ভিতরে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, তার চারিদিকে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, তাই তো। এই এই মডেলটা শুরু থেকেই এটা ছিল না। শুরুতে নিউক্লিয়াসের কোনো কনসেপ্ট ছিল না। তো সবার প্রথমে থমসন বলে একজন সায়েন্টিস্ট, উনি একটা মডেল বললেন যে এইটা হচ্ছে আহ অ্যাটমের মডেল হতে পারে। মডেলটাতে উনি বললেন কি, যে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ফিল্ড, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, সরি, এটা হচ্ছে পজিটিভলি চার্জ। আর ওর মধ্যে এরকম র্যান্ডামলি ইলেকট্রন, এই যে নেগেটিভলি চার্জড ইলেকট্রন গুলো এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেন একটা ক্রিসমাস পুডিং মডেল। ক্রিসমাস পুডিং মডেল মনে হচ্ছে যেন পুডিং, এর মধ্যে ড্রাই ফ্রুটস। তো পুডিং, ইয়েলো কালারের পুডিংটা ভাবো ফাঁকা জায়গাটা যার নেগেটিভ চার্জ, ওর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো ভাবো ইলেকট্রন, সরি, পুডিংটা, ইয়েলো কালারের পুডিংটা পজিটিভলি চার্জড, ওর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো যেগুলো আছে ওগুলো ইলেকট্রন নেগেটিভলি চার্জ। অথবা ওয়াটারমেলনের মডেল বলতে পারো। ওয়াটারমেলনের ভেতরে যে রেড কালারের যে পার্টটা, এটা হচ্ছে পজিটিভলি চার্জ, ওর মধ্যে যে সিড গুলো হচ্ছে নেগেটিভলি চার্জড ইলেকট্রন। কিন্তু পরে দেখা গেল যে না, এই মডেলটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মডেল না, কারণ এর মধ্যে কোথাও নিউক্লিয়াস নেই। আমি তোমাদেরকে অ্যাটমের স্ট্রাকচার আঁকিয়ে দেখিয়েছিলাম যে ভিতরে প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস বানায়, হ্যাঁ কি না। আর তার চারিদিকে এরকম কে অরবিট, এল অরবিটে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, হ্যাঁ কি না। তো এই মডেলে কোথাও নিউক্লিয়াস বলে জিনিসটা নেই। কিন্তু পরে এবার এই যে নিউক্লিয়াসটা এবার ডিসকভার হলো, তাতে করে গোটা অ্যাটমের মডেলটা পাল্টে গেল। খুব মন দিয়ে শুনবা কিন্তু। তো স্যার, এই মডেলটা হচ্ছে ভুল, তাহলে কি স্যার এটা মুখস্থ করব না? ভুল মডেল তোমার পরীক্ষায় দিবে না, ঠিক আছে। কিন্তু এটা জানা দরকার, কারণ এগুলো শুরু, ইনি যদি শুরু না করতেন, তাহলে হয়তো অ্যাটমের মডেলটা এখনো পর্যন্ত, মানে স্ট্রাকচারটা এখনো অজানাই থাকতো। তো এই ভুল ভুল মডেল দিয়ে শুরু হলো, পরে এগুলো রেকটিফাই হলো। এটা একটা ব্র্যাকেট করে দাও, থমসনের মডেল, জাস্ট রিডিং করে রাখবা, শুধু লিখে রাখো রিডিং। এগুলো পরীক্ষায় দেবে না, পরীক্ষায় অ্যাকচুয়াল মডেলটাই দেবে, এটা রিডিং পড়বা। তো তুমি যদি আহ এই যে দা কালার্ড এরিয়া, কালার্ড এরিয়াটা পজিটিভ চার্জ, আর ওর মধ্যে যেগুলো ডট গুলো আছে ওগুলো হচ্ছে ইলেকট্রন, নেগেটিভলি চার্জ ইলেকট্রন, যেটাকে তুমি এই যে থমসনের, এটাও একটা ব্র্যাকেট করে দাও। আর এইখানে চলে আসো থমসনের এই যে ক্রিসমাস পুডিং মডেল, অর তুমি বলতে পারো ওয়াটারমেলন মডেল, একই জিনিস। এগুলো শুধু রিডিং করে রাখবা, এগুলো শুধু রিডিং করলেই হবে। আমি খুব ব্রিফ করে দিচ্ছি।
খুবই আমি ব্রিফ করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার চলে আসি। এবার আবিষ্কার হলো হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার হলো, নিউক্লিয়াসের ডিসকভারি হলো। নিউক্লিয়াসের ডিসকভারি দেখো, চলে আসো। রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট ডিসকভারি অফ নিউক্লিয়াস, রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট ডিসকভারি অফ নিউক্লিয়াস, এটাতে আসো। নিউক্লিয়াস ডিসকভারি হওয়ার আগে, নিউক্লিয়াস ডিসকভারি হওয়ার জন্য একটা পার্টিকেল লেগেছিল, যেটার নাম হচ্ছে, এইদিকে সবাই দেখো, আলফা পার্টিকেল। এই আলফা পার্টিকেলটা লেগেছিল। তো আলফা পার্টিকেলটা কি, আগে ওটা একটু জেনে নাও। আলফা পার্টিকেলটা কি? আলফা পার্টিকেল হচ্ছে আয়োনাইজড হিলিয়াম, মানে হিলিয়াম আয়ন। কি বললাম? আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম আয়ন। এবার এই হিলিয়াম আয়ন, যার যেটা হচ্ছে পজিটিভলি চার্জ। কতটা পজিটিভলি চার্জ? 2 ইউনিট। 2 ইউনিট পজিটিভলি চার্জ, মানে He2+, হিলিয়াম আয়ন। আর এর মাস কত? মাস হচ্ছে 4 ইউনিট। 4 ইউনিট মাস, মানে ওর মধ্যে দুটা প্রোটন আছে, দুটা নিউট্রন আছে। দুটা প্রোটন আর দুটা নিউট্রন আছে। তাহলে আলফা পার্টিকেল ইজ positively charged particle having 2 unit of positive charge and 4 unit of mass. It is actually a helium ion, He2+, He2+। স্যার, এই আলফা পার্টিকেল কোথা থেকে পাওয়া যায়? দুটো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে পাওয়া যায়, আইদার রেডিয়াম অর পোলোনিয়াম। এখান থেকে আলফা পার্টিকেল বের করানো যায়। জানালা বন্ধ করে দাও, ভালো করে জোরে, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ। এইবার আলফা পার্টিকেলের মধ্যে এত এনার্জি থাকে যে এ ম্যাটারকে পেনিট্রেট করে চলে যেতে পারে, ম্যাটারকে পেনিট্রেট করে চলে যেতে পারে। তাহলে আলফা পার্টিকেলের একটা আইডিয়া পেলাম। কি কি আইডিয়া পেলাম? যে আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম আয়ন, যার মধ্যে 2 পজিটিভ চার্জ থাকে, 4 ওর মাস। এটা পোলোডিয়াম আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে পাওয়া যায়। আর এর মধ্যে এত এনার্জি থাকে, কনসিডারেবল অ্যামাউন্ট অফ এনার্জি, যে কারণে এই ম্যাটারকে পেনিট্রেট করে এপার ওপার চলে যেতে পারে। ঠিক আছে, এর উপরে বেস করে রাদারফোর্ড বলে একজন সায়েন্টিস্ট নিউক্লিয়াস ডিসকভার করলো। দেখো, আগের মডেলে কিন্তু পাই মডেল, তোমার হচ্ছে ক্রিসমাস পাই মডেলে কিন্তু কোথাও নিউক্লিয়াস বলে জিনিস ছিল না, বা ওয়াটারমেলন মডেলে। নিউক্লিয়াস যখন আবিষ্কার হলো, তখন গোটা অ্যাটমের স্ট্রাকচারটা পাল্টে গেল। তাহলে রাদারফোর্ড কি করলো? রাদারফোর্ড দেখো, এই দিক থেকে, সবাই দেখছো তো, রাদারফোর্ড এই দিক থেকে আলফা পার্টিকেলের বিম ছাড়তে থাকলো, প্যারালাল বিম ছাড়তে থাকলো। আর ইমাজিন করো, এইখানে একটা পাতলা গোল্ডের ফয়েল রাখা আছে, পাতলা গোল্ড ফয়েল রাখা আছে। ভাবো, একটা একদম মানে পেপারের মতো একটা গোল্ডের একটা ফয়েল রাখা আছে, হ্যাঁ। আর এই গোল গোল গুলোকে ভাবো গোল্ডের অ্যাটম। এই গোল্ড গোল গুলোকে ভাবো, কি বললাম, গোল্ডের অ্যাটম। খুবই ইজি এক্সপেরিমেন্ট, পরীক্ষায় খুব আসে এটা, ভালো করে বুঝবা। তো যখন এই পাতলা গোল্ডের ফয়েলের থ্রু আলফা পার্টিকেলকে যখন পাস করালো, প্যারালাল রে গুলো যখন পাস হচ্ছে, তো দেখো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল পার করে চলে যাচ্ছে, প্যারালালি পার হয়ে চলে যাচ্ছে। আসছেও প্যারালাল ভাবে, যাচ্ছেও প্যারালাল ভাবে, বুঝতে পারছো তো? আসছেও, সরি এটা না, আসছেও প্যারালাল ভাবে, আবার যাচ্ছেও প্যারালালি, সোজা ভাবে আসছে, সোজা ভাবে বেরিয়ে যাচ্ছে। এরকম ভাবে সোজা ভাবে আসছে, সোজা ভাবে বেরিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম আলফা পার্টিকেল বের হয়ে গেল। ঠিক আছে, গোল্ড না নিয়ে অ্যালুমিনিয়াম নিলেও হতো। গোল্ড নিয়েছে, গোল্ডটা একটু স্টেবল অ্যাটম তো, সেই জন্য।
এইবার কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করলো, কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করে গেল, মানে প্যারালালি আসলো সোজাভাবে কিন্তু গেল মানে বেঁকে। কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করে গেল, ওই পারে গেল ঠিকই কিন্তু ডিফ্লেক্ট করে গেল। আর খুবই কম আলফা পার্টিকেল রিফ্লেক্ট করে গেল। ডিফ্লেক্ট আর রিফ্লেক্ট মানে বোঝো কিন্তু, খুবই কম আলফা পার্টিকেল কি কি করে গেল, রিফ্লেক্ট ব্যাক করে, মানে ওপারে যেতে পারলো না, এপারেই চলে আসলো। তাহলে এবার টোটাল কতগুলো রে মনে করো এখানে, 1 2 3 4 5 6 7 8 9টা। তো 9টার মধ্যে কতগুলো সোজাভাবে পার হয়ে গেল, 1 2 3 4 5 6টা, তাই তো? কতগুলো ডিফ্লেক্ট হলো, একটা, দুইটা, দুইটা। আর কতগুলো রিফ্লেক্ট হলো, একটা, একটাই শুধু রিফ্লেক্ট হলো। এর থেকে কি কনক্লুশনে আসি বলো? আলফা পার্টিকেলের, আলফা পার্টিকেল ছিল হিলিয়াম আয়ন, হ্যাঁ কি না? যার ছিল চার্জ হচ্ছে পজিটিভের দিকে 2। এবার মন দিয়ে শুনবা। এর তো ম্যাক্সিমাম রে পার হয়ে যে চলে গেল, এটার থেকে কনক্লুশনে আসলো, ম্যাক্সিমাম রে যে পার করে চলে গেল, এটার থেকে রাদারফোর্ড কনক্লুশনে আসলো যে অ্যাটমের মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে। বুঝতে পারলা? এই ফাঁকা জায়গা দিয়ে, ফাঁকা জায়গাই বেশি, সেই জন্য ম্যাক্সিমাম রে ফাঁকা জায়গাগুলো দিয়ে পার হয়ে চলে গেল। ঠিক হিলিয়ামের, হিলিয়ামের রে গুলো, মানে আলফা পার্টিকেল গুলো পার করে চলে গেল। আর তুমি বললা যে কোন অ্যাটমের মধ্যে ফাঁকা জায়গা বেশি? গোল্ডের মধ্যে। গোল্ডের অ্যাটমের মধ্যে ফাঁকা জায়গা অনেক বেশি জন্য দেখো, এই ফাঁকা জায়গা দিয়ে মানে অনেক ফ্রি স্পেস দিয়ে রেটা পাস পাস করে চলে গেল। ঠিক। আচ্ছা, এবার কিছু কিছু আলফা পার্টিকেল ডিফ্লেক্ট করলো, দুইটা। এবার ডিফ্লেকশন করার পিছনে লজিক কি দিল, যে আলফা অ্যাটমের মধ্যে আলফা পার্টিকেলের চার্জ কি, পজিটিভ, হ্যাঁ কি না? আর তার মানে অ্যাটমের মধ্যেও কোথাও না কোথাও পজিটিভ চার্জ আছে, বুঝতে পারলা? অ্যাটমের মধ্যেও কোথাও না কোথাও পজিটিভ চার্জ আছে, তো পজিটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে না, কি করে, রিপালস করে, হ্যাঁ কি না? সেই জন্য যেই আলফা পার্টিকেলটা পজিটিভ নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে, সেটা পজিটিভ, পজিটিভ পজিটিভ থেকে একটু মানে ডিফ্লেক্ট হয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেল। এটা হচ্ছে 2 নম্বর। তার মানে বোঝা গেল যে একটা অ্যাটমের ভিতরে কোথাও পজিটিভ চার্জ আছে, সেন্টারে পজিটিভ চার্জ আছে, বুঝতে পারলা? এটা সেন্টারে কোন চার্জ আছে, পজিটিভ। আলফা পার্টিকেলও তোমার পজিটিভ, আবার অ্যাটমের সেন্টারটাও পজিটিভ, তো পজিটিভ পজিটিভকে ডিফ্লেক্ট করে দিল। ঠিক। আর রিফ্লেক্ট করার পিছনে লজিক কি দিল, রিফ্লেক্ট করার পিছনে লজিকটা এটা দিল যে যেই জায়গাটা মানে অ্যাটমের ভিতরে এমন একটা জায়গা খুবই ডেন্স, যেই জায়গাটায় কি আছে, প্রোটন আর নিউট্রন আছে, হ্যাঁ কি না? এই জায়গাটা খুবই ডেন্স। তাই এই জায়গাটা যদি এটা ডাইরেক্টলি এটাকে স্ট্রাইক করে, তাহলে ডিফ্লেক্টও হবে না বা চলেও যাবে না, উল্টা রিফ্লেক্ট করে চলে আসবে। তাহলে 3টা কনক্লুশনে আসলো। এইবার ছবিটাতে অনেক কিছু দেখার আছে, ছবিটার মধ্যে অনেক কিছু বোঝার আছে। কি দেখো, ছবিটার মধ্যে কি বুঝবো, যে যেই আলফা পার্টিকেলের রে গুলো পাস করে চলে যাচ্ছে, কোন জায়গাটা দিয়ে পাস করে চলে যাচ্ছে, একদম ফাঁকা জায়গাটা দিয়ে, হ্যাঁ কি না? যেই আলফা পার্টিকেলটা ডিফ্লেক্ট করছে, ও কিন্তু মাঝখানে নিউক্লিয়াসকে টাচ করছে না, নিউক্লিয়াসের কাছ দিয়ে যাচ্ছে যেটা, সেটা ডিফ্লেক্ট করছে। আর যেই রেটা নিউক্লিয়াসকে টাচ করলো, হ্যাঁ কি না, সেইটা কি হলো, রিফ্লেক্ট হলো। বোঝার ব্যাপার আছে এর মধ্যে। কোন আলফা পার্টিকেল গুলো একদম ডাইরেক্ট চলে গেল, যেগুলো তোমার নিউক্লিয়াস থেকে অনেক দূরে ফাঁকা জায়গা দিয়ে যেগুলো যাচ্ছে, ওগুলো একদম টোটাল পাস করে চলে গেল। কোনগুলো ডিফ্লেক্ট করলো, যেগুলো কাছ দিয়ে যাচ্ছে, আর কোনগুলো রিফ্লেক্ট করলো, যেটা নিউক্লিয়াসকে ডাইরেক্ট স্ট্রাইক করছে। তাহলে এখান থেকে রাদারফোর্ড 3টা কনক্লুশনে আসলো। 1 নম্বর, অ্যাটমের মধ্যে খুব ফাঁকা, অনেক ফাঁকা জায়গা আছে। 2 নম্বর আসলো যে অ্যাটমের সেন্টারটা পজিটিভলি চার্জ। এবার পজিটিভলি চার্জ মানে এখানে প্রোটন আছে, কথাটা বুঝলা? আর এই রিফ্লেক্ট হওয়ার পিছনে বললো যে শুধুমাত্র যে এটা পজিটিভলি চার্জ তা না,
এই জায়গাটা খুব ডেন্স, খুব ঘন। তার মানে এখানে প্রোটনের সাথে নিউট্রনও আছে। এই প্রোটন আর নিউট্রনের দিয়ে তৈরি এই মাঝখানের ডেন্স জায়গাটারই নাম দেওয়া হলো নিউক্লিয়াস। এইভাবে নিউক্লিয়াসের কনসেপ্টটা আসলো। বুঝতে পারলা কি? তো এইটা হচ্ছে রাদারফোর্ড, খুবই ইম্পর্টেন্ট ডিসকভারি। আর এটার উপরেই কিন্তু একদম গোটা কেমিস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে এখান থেকে এই পয়েন্টস গুলো পড়বা যে এক নাম্বার কি মানে অবজার্ভ করলো যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাস স্ট্রেট থ্রু দ্য গোল্ড ফয়েল উইদাউট এনি ডিফ্লেকশন ফ্রম দেয়ার অরিজিনাল পাথ, এক নাম্বার। দুই নাম্বার, ফিউ আলফা পার্টিকেল আর ডিফ্লেক্টেড থ্রু স্মল অ্যাঙ্গেল, কিছু কিছু একটু ডিফ্লেক্ট হয়ে গেল। আর তিন নাম্বার কি অবজার্ভ করলো যে ভেরি ফিউ আলফা পার্টিকেল কমপ্লিটলি রিবাউন্ড অন হিটিং গোল্ড ফয়েল। আর এই তিনটা অবজারভেশন থেকে তিনটা কনক্লুশন। এক নাম্বার কনক্লুশন এটা, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, মানে 3 নাম্বার পয়েন্টটা যেখানে শেষ হলো ওখানে ব্র্যাকেট ক্লোজ, ওগুলো অবজারভেশন। কনক্লুশন এখান থেকে বা এক্সপ্লানেশন এখান থেকে, এখান থেকে এত অবধি। প্রথম অবজারভেশনের কনক্লুশন কি বললাম? দেয়ার ইজ এ লট অফ এমটি স্পেস ইন দা অ্যাটম, তাই কি না? মেন লাইনটা আমি ইয়ে করে দিলাম, তোমরা পরীক্ষায় শুধু ওই লাইনটাই লিখতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এত বড় লেখার দরকার নেই। প্রথম অবজারভেশন থেকে কি কনক্লুশনে আসলাম? যে অ্যাটমের ভিতরে অনেক ফাঁকা জায়গা আছে। দুই নাম্বার, যেটা অবজারভেশন ডিফ্লেক্ট হচ্ছে, সেখান থেকে কি কনক্লুশনে আসলো? যে অ্যাটমের সেন্টারটা কিরকম চার্জ? পজিটিভলি চার্জ। ঠিক আছে, তার মানে ওর মধ্যে পজিটিভ চার্জ আছে, তার মানে নিউক্লিয়াসের চার্জও হচ্ছে পজিটিভ, ঠিক না? নিউক্লিয়াসের চার্জও হচ্ছে পজিটিভ কারণ ওর মধ্যে প্রোটন আছে। এটাকে এত বড় লিখবা না, বানিয়ে ছোট করে ওয়ান লাইনার করে দিবা। ঠিক আছে। আর তিন নাম্বার, কিছু কিছু রিবাউন্ড করে গেল। রিবাউন্ড হওয়ার থেকে কি কনক্লুশনে আসলো? যে একটা অ্যাটমের সেন্টারটা মানে নিউক্লিয়াসটা খুবই ডেন্স, ঘন হয়, একই না? তাই এখান থেকে এত অব্দি মার্ক করে দাও। ওইটারই নাম দেওয়া হলো ডেন্স, ওই জায়গাটারই নাম দেওয়া হলো নিউক্লিয়াস। এইখানে গিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়েছে? স্যার এই নিউক্লিয়াসের সাইজ কত? নিউক্লিয়াসের সাইজ কত? যদি এই ঘরটা নিউক্লিয়াস হয় তাহলে রায়গঞ্জটা হচ্ছে গোটা অ্যাটমটা। এত ছোট নিউক্লিয়াসটা, বুঝতে পারলা? গোটা অ্যাটমের রেডিয়াসের 10⁵ টাইমস স্মলার, দ্য রেডিয়াস অফ নিউক্লিয়াস হ্যাজ বিন ফাউন্ড টু বি অ্যাবাউট 10⁵ টাইমস স্মলার দ্যান দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম। ঠিক আছে। ভাবো এই ভাবো এটা হচ্ছে একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মধ্যে ছোট্ট এইটুকুনি জায়গা যদি নিউক্লিয়াসটা হয়, ছোট্ট এই জায়গাটায় যদি নিউক্লিয়াসটা হয়, তাহলে গোটা স্টেডিয়ামটা হচ্ছে অ্যাটম। এত ছোট, বুঝতে পারছো তো? 10⁵ টাইমস স্মলার দ্যান দ্য রেডিয়াস অফ দ্য হোল অ্যাটম। তাহলে এখান থেকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে তিনটা জিনিস জানতে পারলাম। নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জ, দুই নাম্বার নিউক্লিয়াস হচ্ছে খুবই ডেন্স অ্যান্ড হার্ড, আর তিন নাম্বার জানতে পারলাম নিউক্লিয়াসের সাইজ খুবই ছোট অ্যাজ কম্পেয়ার টু দা সাইজ অফ দা হোল অ্যাটম। ঠিক আছে, তাহলে এবার চলে আসি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে স্মল পজিটিভলি চার্জড পার্ট এট দ্য সেন্টার অফ এন অ্যাটম। এটা হয়ে গেল নিউক্লিয়াসের ডেফিনেশন। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রন। সেই জন্য অ্যাটমের গোটা মাসটা এই নিউক্লিয়াসের মধ্যেই সেন্টার কনসেন্ট্রেটেড থাকে। কারণ আমরা অ্যাটমের মাস ক্যালকুলেট করার ক্ষেত্রে আমি আগের চ্যাপ্টারে শিখিয়েছি ইলেকট্রনের মাসকে আমরা কি করে দিই? নেগলেক্ট করে দিই, হ্যাঁ কি না? তার মানে শুধু প্রোটনের মাস আর নিউট্রনের মাস, যেটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তার মানে গোটা অ্যাটমের মাসটাই সেন্টার্ড আছে নিউক্লিয়াসের মধ্যে। ঠিক আছে, এটা হয়ে গেল 2 নাম্বার ইনফরমেশন। 3 নাম্বার ইনফরমেশন কি শিখলাম আমরা? 3 নাম্বার ইনফরমেশন আমরা কি শিখলাম? যে the number of proton in the nucleus determines the number of positive charge on the nucleus.
নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে, যদি দুটো প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসের চার্জ 2 পজিটিভ, যদি তিনটা থাকে তাহলে 3 পজিটিভ, এরকম করে। 4 নাম্বার কি ইনফরমেশন, প্রোটন আর নিউট্রন যেহেতু এগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাই এদেরকে একসাথে নিউক্লিয়নও বলে, নিউক্লিয়ন, বিকজ দে আর প্রেজেন্ট ইন দা নিউক্লিয়াস। 5 নাম্বার কি শিখলাম, দ্য ভলিউম অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ ভেরি স্মল as compared to the volume of the extra nuclear part of the atom, মানে নিউক্লিয়াসের বাইরে যা জায়গা তার থেকে ওটা নিউক্লিয়াসটার সাইজটা খুবই ছোট। তো বই কোথায়, মার্কিং টার্কিং গুলো করছো না? এটা হয়ে গেল নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমরা রাদারফোর্ডের মডেল অফ অ্যাটম। রাদারফোর্ডের মডেল অফ অ্যাটম, রাদারফোর্ডের মডেল অফ অ্যাটম পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে 3 নাম্বারের কোয়েশ্চেন হিসাবে। এই 1 2 3 4 5টা পয়েন্ট তোমাকে লিখতে হবে। সবকিছু অলরেডি আমার বলা হয়ে গেছে, অ্যাটমের স্ট্রাকচার, যেটা অ্যাকচুয়াল স্ট্রাকচার অলরেডি বলা হয়ে গেছে। যে একটা অ্যাটম হচ্ছে পজিটিভলি চার্জ ডেন্স অ্যান্ড ভেরি স্মল নিউক্লিয়াস থাকে, যার মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, প্রোটন যেহেতু পজিটিভলি চার্জ আর নিউট্রনের যেহেতু চার্জ থাকে না, তাই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। আর একটা অ্যাটমের গোটা মাসটা নিউক্লিয়াসের মধ্যেই কনসেন্ট্রেটেড থাকে। নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে হচ্ছে ইলেকট্রন গুলো, আর ইলেকট্রন গুলো সার্কুলার পাথে রিভলভ করছে, নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করছে। আর এই সার্কুলার পাথ গুলোকে বলে ইলেকট্রনের অরবিট। 3 নাম্বার কি, যে যতগুলো পজিটিভলি যতগুলো দেখো পজিটিভলি চার্জড নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জড ইলেকট্রন, এরা একজন আরেকজনকে অ্যাট্রাকশন করে, আর সেই জন্য অ্যাটমের স্ট্রাকচারটা হোল্ড টুগেদার, মানে অ্যাটমের স্ট্রাকচারটা ইন্টিগ্রিটিটা মেনটেন থাকে। কিন্তু এই 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 3 নাম্বার পয়েন্টটা পরে এটা ভুল ভুল প্রুফ হয়। ঠিক আছে, এটা এটা মুখস্থ করতে হবে, লিখতে হবে, তোমরা আবার ক্রস দিয়ে দিও না, ওটা আমি এমনি বললাম। আর একটা অ্যাটম হচ্ছে, টোটাল অ্যাটমের চার্জ কিন্তু নিউট্রাল, কেন, কারণ একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, সেই জন্য একটা অ্যাটমের ওভারঅল চার্জ কিন্তু 0। আর একটা অ্যাটমের ভিতরে বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, এমটি স্পেস। ঠিক আছে, তো এই হিসাবে আমি যদি একটা অ্যাটমকে ড্র করি, ধরে নাও আমি যদি কার্বনের অ্যাটম ড্র করি, কার্বনের মধ্যে থাকে 6টা প্রোটন, 6টা ইলেকট্রন আর 6টা নিউট্রন, তাই তো? তাহলে 6টা প্রোটন আর 6টা নিউট্রন থাকবে মাঝখানে নিউক্লিয়াসে, এরকম করে নিউক্লিয়াসে থাকবে। এর চারিদিকে আছে অরবিট, অরবিট গুলোর নাম আমি পরে শিখাবো, কে অরবিট, এল অরবিট। কে অরবিটে এই ইলেকট্রন গুলো থাকবে, কে অরবিটে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা রেখে দিলাম। এল অরবিটে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে আছে আর বাকি 4টা, তাহলে 4টা ইলেকট্রন এল অরবিটে রেখে দিলাম। হয়ে গেল, 5টা হয়ে গেল। তাহলে এল অরবিটে 4টা ইলেকট্রন ড্র করে দিলাম। এরকম হচ্ছে তো অ্যাটমের মধ্যে, যেহেতু 6টা প্রোটন মানে +6 আর 6টা ইলেকট্রন মানে -6, তাহলে ওভারঅল চার্জ হয়ে গেল 0। কিন্তু নিউক্লিয়াসের কথা যদি ভাবি, আবার নিউক্লিয়াসের মধ্যে আছে 6টা প্রোটন মানে +6 আর 6টা নিউট্রন যার চার্জ 0, তাহলে কিন্তু নিউক্লিয়াসের চার্জ কিন্তু আবার +6, তাই কি না? নিউক্লিয়াসের চার্জ কিন্তু পজিটিভ, কারণ ওর মধ্যে প্রোটন আছে যার পজিটিভ চার্জ, নিউট্রন আছে যার কোনো চার্জ নেই, সেই জন্য ওটার চার্জ কিন্তু পজিটিভ। আর একটা পস্টুলেট বলেছে, যেখানে বলেছে ইলেকট্রন আর নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে নিজেদেরকে, কিন্তু এটা কিন্তু ভুল। যদি অ্যাট্রাক্ট করে তাহলে ইলেকট্রন গুলো তো নিউক্লিয়াসের গায়ে লেগে যাওয়ার কথা ছিল, হ্যাঁ কি না? ইলেকট্রন গুলো তো নিউক্লিয়াসের গায়ে লেগে যাওয়ার কথা ছিল যদি অ্যাট্রাক্ট করতো, কিন্তু ওরা তো নিউক্লিয়াসের গায়ে লেগে যায় না, ওরা তো নিজের অরবিটেই এরকম করে ঘুরতে থাকে, হ্যাঁ কি না? নিজের অরবিটেই এরকম করে ঘুরতে থাকে। তো পরে রাদারফোর্ডের এই মডেলের কিছু ড্রব্যাকস খুঁজে পাওয়া গেছিল। আগে রাদারফোর্ডের মডেলটা বুঝতে পারলা কিনা বলো। এবার হাইড্রোজেনের মধ্যে আমি কি বলেছিলাম মনে আছে, হাইড্রোজেনের মধ্যে কি যেন থাকে না, নিউট্রন থাকে না, তা হাইড্রোজেনের মধ্যে শুধু একটাই প্রোটন থাকে আর একটাই ইলেকট্রন থাকে।
তো হাইড্রোজেন হচ্ছে সব থেকে সিম্পলেস্ট অ্যাটম। সব থেকে সিম্পলেস্ট অ্যাটম হচ্ছে হাইড্রোজেন, যার মধ্যে একটাই প্রোটন থাকে আর একটাই ইলেকট্রন থাকে। তারপরে চলে আসো, এটা এমনি এখান থেকে এইটুকুনি রিডিং পড়ো, এটা রিডিং পড়ো। হাইড্রোজেনের পরের সিম্পলেস্ট অ্যাটম কি? হিলিয়াম। হিলিয়ামের মধ্যে দেখো দুটা প্রোটন থাকে, দুটা নিউট্রন থাকে আর দুটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এরকম করতে 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 অনেকগুলো অ্যাটম পাবা যার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন থাকবে। এই যে নেক্সট সিম্পলেস্ট অ্যাটম হচ্ছে তোমার কে বলতো? হিলিয়াম। হিলিয়াম, যার স্ট্রাকচারটা এখানে ডেসক্রাইব করা আছে, তোমরা নিজেরাও পারবা। আচ্ছা, এইবার দেখো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাক যদি পরীক্ষায় আসে, যদি না পারো আমার কিন্তু কোনো দোষ নাই, কারণ আমি কিন্তু এটা বুঝাচ্ছি, খুব ভালো করে মন দিয়ে শুনবা, প্র্যাকটিক্যাল ভাবে আমি বুঝাচ্ছি, জিনিসটা মন দিয়ে শোনো। ধরে নাও আহ তুমি এইরকম মনে করো একটা এরকম সুতা নিয়েছো বা কিছু একটা নিয়েছো, ঠিক আছে? এইবার ভাবো তোমার হাতটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক? আর এইটাকে ভাবো হচ্ছে ইলেকট্রন। ভাবো এই সামনের এই যে সকেটটা আছে, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এবার তোমার হাতের এই এটার চার্জ নিউক্লিয়াস, তো এটা পজিটিভ, এটা তো নেগেটিভ, হ্যাঁ কি না? এবার পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করছে রাদারফোর্ডের মডেল অনুযায়ী। তাহলে ধরে নাও তুমি এরকম ভাবে ঘুরছে, ইলেকট্রন এভাবে ঘুরছে, কিন্তু যদি ঘুরতে হলে তুমি একবার স্পিন করলা, তারপরে কি ওটা ঘুরতেই থাকবে সারা জীবন? ওটা থেমে যাবে। কেন থেমে যায় বলো তো? ইয়েস, তুমি হাত দিয়ে যে এনার্জিটা দিলা, ওই এনার্জিটা তো শেষ হয়ে যাবে। তাহলে কি, এনার্জি যদি শেষ হয়ে যায়, তাহলে ইলেকট্রনটা ঘুরতে 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 ইলেকট্রন নেগেটিভ আর নিউক্লিয়াস পজিটিভ, নিউক্লিয়াসের গায়ে এসে লেগে যাওয়ার কথা। আমার কথাটা বুঝতে পারলা তো? তো ওটাই দেখো এখানে রাদারফোর্ডের মডেলে এটা ডেসক্রাইব করা নেই, যে ভিতরের যে নিউক্লিয়াসটা ওটা তো পজিটিভ, আর যে বাইরের দিকে যে অরবিটে ইলেকট্রনটা ঘুরছে ওটা তো নেগেটিভ। আর ইলেকট্রনটা যদি রিভলভ করে, এরকম করে যদি রিভলভ করে, ইলেকট্রন থেকে এনার্জি বেরোতে থাকবে। কথাটা বুঝতে পারলা তো? কোনো কোনো কিছু ওর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা আছে, কাইনেটিক যত ও ঘুরবে ঘুরবে, কাইনেটিক এনার্জি শেষ হতে থাকবে। তাহলে শেষ হলে, শেষ হতে 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 আর অ্যাট্রাকশনের জন্য ওর অরবিটটা ধীরে ধীরে ছোট হতে 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 ইলেকট্রনটা কি তোমার নিউক্লিয়াসের গায়ে এসে লেগে যাওয়ার কথা ছিল, হ্যাঁ কি না? কিন্তু অ্যাকচুয়ালি তো তা হয় না। তাহলে তো এখানে এরকম যদি হতো, তাহলে অ্যাটমের স্ট্রাকচারটা তো কোল্যাপস হয়ে যেত, কিন্তু অ্যাটমের স্ট্রাকচারে দেখতে পাচ্ছি কি, ইলেকট্রনটা কখনোই নিউক্লিয়াসের ওপরে এসে লেগে যায় না, যদিও দুজনের অপোজিট চার্জ। বুঝলা? তাহলে এটা হচ্ছে একটা ড্রব্যাক। তো এই ড্রব্যাকটা পরে নীল বোর এটাকে সলভ করেছিল। নীল বোর এটাকে সলভ করেছিল। আগে ড্রব্যাকটা বোঝো। ড্রব্যাকটাতে কি লেখা আছে, যে এ মেজর ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল রাদারফোর্ডস মডেল অফ দ্য অ্যাটম ইজ দ্যাট ইট ডাজ নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম। অ্যাটমটা যে কিভাবে স্টেবল আছে, ইলেকট্রনটা যে অ্যাটম নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যাচ্ছে না, সেটা বললো কিভাবে? তো এই ড্রব্যাকটা পুরোটাই এখানে ইয়ে করা আছে, এখান থেকে এত অবধি, যে দেখো লেখা আছে, যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যাপ্লাই করি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যাপ্লাই করি, তাহলে নেগেটিভলি চার্জ ইলেকট্রন যদি পজিটিভলি চার্জ প্রোটনের চারিদিকে রিভলভ করতে থাকে, ওর মধ্যে থেকে এনার্জি কন্টিনিউয়াসলি বাই রেডিয়েশন, মানে এনার্জি বেরোতে থাকবে, উইল লুজ দেয়ার এনার্জি কন্টিনিউয়াসলি বাই রেডিয়েশন। আর এনার্জি লুজ করার সাথে সাথে প্লাস দুজনের পজিটিভ আলাদা চার্জ হওয়ার জন্য অ্যাট্রাক্ট করবে নিজেদেরকে। তাহলে হিসাব মতো কি, যে দে মানে ইলেকট্রন উইল কাম মোর অ্যান্ড মোর ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, and ultimately the electron should fall into the nucleus by taking a spiral path, এই যে এরকম যে গোল গোল পাথে ঘুরতে 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 নিউক্লিয়াসের উপরে পড়ে যাওয়ার কথা। তাহলে তো দিস শুড মেক দ্য অ্যাটম ভেরি আনস্টেবল, বাট দিস ডাজ নট হ্যাপেন অ্যাট অল। কিন্তু একদমই তো এটা হয় না, যে ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রনস ডু নট ফল ইনটু দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম।
তো রাদারফোর্ডের মডেলটা কিন্তু আনস্টেবল, তাই কি না? তো পরে নীল বোর বলে একজন সায়েন্টিস্ট আসলো, উনি বললেন যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো কেন নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যাচ্ছে না, রিভলভ করেই যাচ্ছে, এনার্জি লুজও হচ্ছে না, আবার অপোজিট চার্জ হওয়ার জন্য নিউক্লিয়াসের উপরে পড়েও যাচ্ছে না, কেন? শুনছো তো? এত এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলো। ড্রব্যাকটার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কি? ঠিক আছে তো? তাহলে এইবার নীল বোর কি বললো, শোনো মন দিয়ে। নীল বোর বলল, দেখো মাঝখানে তো নিউক্লিয়াস আছে, মানে প্রোটন আর নিউট্রন। এবার এখন তোমরা পড়ছো এগুলো অরবিট, ক্লাস 11-এ উঠে এগুলো পড়বা শেল, কে শেল, এল শেল, ঠিক আছে? 11-এ উঠে পড়বা এগুলো হচ্ছে শেল। আর এই শেল গুলোকে বলে এনার্জি শেল, এগুলোকে বলে এনার্জি শেল। এবার এনার্জি শেলগুলোকে এখন আমরা পড়ছি অরবিট, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অরবিটের কনসেপ্ট না, এগুলো শেলের কনসেপ্ট। এগুলো ভাবো যে এনার্জির এক একটা কি বলবো বলয়, এনার্জির এক একটা ইয়ে, মানে কি বলবো, হ্যাঁ কভারিং এরকম টাইপের। একটা সিঙ্গেল অরবিট না, একটা গোল বলের মতো, বুঝতে পারলে এবার? ওই কেটা একটা গোল বলের মতো একটা শেল, তার বাইরের দিকে আরেকটা শেল, এরকম। রাদার দেন 2D, ইট ইজ 3D। বুঝতে পারলা জিনিসটা? তো অ্যাকচুয়ালি হয় কি, যে ইলেকট্রন যখন রিভলভ করে, এর এই ইলেকট্রনের রিভলভ করার জন্য এনার্জি ছাড়ার কথা, ইলেকট্রন এনার্জি রেডিয়েট করার কথা, তা না করে ও উল্টা এই এনার্জি শেল থেকে এনার্জি নেয়। যে ইলেকট্রন যেই শেলে আছে, ওই শেল থেকে এনার্জি উল্টা নেয়, সেই জন্য ইলেকট্রনের এনার্জি কখনো শেষ হয় না। ইলেকট্রনের এনার্জি শেষ হয় না জন্য ইলেকট্রনটা এই কন্টিনিউয়াসলি এই পাথ ধরে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। বুঝলা এবার কথাটা? এবার এইটা আমাকে জিজ্ঞাসা করো না যে স্যার এনার্জি শেলের মধ্যে এনার্জিটা আসলো কোথা থেকে, ইলেকট্রনটা কোথা থেকে এনার্জি পাচ্ছে, আসলো কি করে, ওটা এমনি বলে দিচ্ছি। কি হয় অ্যাকচুয়ালি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন গুলো কন্টিনিউয়াসলি নিউট্রনে, আর নিউট্রন গুলো কন্টিনিউয়াসলি প্রোটনে কনভার্ট হতে থাকে। প্রোটনটা যদি নিজের পজিটিভ চার্জটা নিউট্রনকে দিয়ে দেয়, তাহলে ও নিউট্রন হয়ে যাবে, নিউট্রনটা প্রোটন হয়ে যাবে। এই কনভার্সনের জন্য একটা এনার্জি ক্রিয়েট হয়, যেগুলো এই শেলের মধ্যে ছড়া যায়। এগুলো বড় হলে পড়বা। মোটের উপরে কি কথা বললাম, রাদারফোর্ড যে বলেছিল, মানে রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন গুলো এনার্জি রেডিয়েট করে দেওয়ার কথা, ছেড়ে দেওয়ার কথা, যেহেতু ও ঘুরছে, তাই কি না? কিন্তু উল্টা কি হয়, এনার্জি শেল থেকে এনার্জি নিয়ে ওর মধ্যে কখনো এনার্জিটা শেষ হয় না, সেই জন্য কন্টিনিউয়াসলি ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। এইটা হচ্ছে তোমার নীল বোর এই প্রবলেমটা সলভ করেছিল, যে ইলেকট্রন গুলো, কি বললাম, ইলেকট্রন গুলো রিভলভ করছে। আহ, আহ, অ- এখন অরবিট পড়বা, কিন্তু পরে জানবা যে এগুলোকে এনার্জি লেভেল আর এনার্জি শেল বলে। ঠিক আছে? এবার যত তোমার কে শেলে যে এনার্জি ইলেকট্রন গুলো আছে, ওগুলোর মধ্যে খুব কম এনার্জি। তারপরে এল শেলে যদি তুমি যাও, আরেকটু বেশি এনার্জি, এরকম ভাবে। The electrons in each orbit have a characteristic amount of energy. The electrons which are in orbit close to the nucleus have low energy, while those in orbit furthermore of the nucleus have higher energy. কথাটার মানে কি? ধরে নাও আমি বললাম কে, কে শেলে যদি কে শেলের ইলেকট্রনের মধ্যে যদি 5 এনার্জি থাকে, তাহলে এল শেলের এই ইলেকট্রনের মধ্যে 10 এনার্জি আছে। এবার বুঝতে পারলা? যত তুমি বাইরের দিকে যাবা, এনার্জি বাড়তে থাকবে, ইলেকট্রনের এনার্জি গুলো বাড়তে থাকবে, কারণ শেলের এনার্জি বাড়তে থাকে। তো এবার আসল যেটা পয়েন্ট, 2 নাম্বার পয়েন্টটাই হচ্ছে আসল, যে ইলেকট্রন গুলো এনার্জি ছাড়ে না, উল্টা এনার্জি ওদের একই থাকে। When an electron is revolving in a particular orbit or particular energy level around the nucleus, the electron does not radiate energy, even though it has accelerated motion around the nucleus. আর যেহেতু ইলেকট্রন গুলো এনার্জি ছাড়ছে না, তাই ওরা নিউক্লিয়াসের গায়ে এসে পড়েও যাচ্ছে না। বুঝতে পারলা জিনিসটা? তো এবার চলে আসলো বোরের মডেল অফ দ্য অ্যাটম। বোরের যে মডেল অফ দ্য অ্যাটম, এখানে এই ছবিটাতে আগেই আমি বলে দিই
এক একটা শেলের নাম আছে, কে, এল, এম, এন, এন্ড সো অন এন্ড অন এন্ড অন। ঠিক আছে, বেশি হয় না, ওপি পর্যন্তই হয়, তার বেশি হয় না। এবার স্যার কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে? কে শেলে ম্যাক্সিমাম দুটা, এল শেলে 8টা, এম শেলে 18টা, এন শেলে 32টা, এরকম করে। হ্যাঁ, এবার কেটা হচ্ছে 1 নাম্বার শেল, কেটা 1 নাম্বার শেল, এলটা 2 নাম্বার শেল, এমটা 3 নাম্বার শেল, এনটা 4 নাম্বার শেল। এদিকে দেখছো তো? তো স্যার কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে এটা 2n² 2n² দিয়ে হিসাব করা যায়। এই যে এই নাম্বারগুলো হচ্ছে এন, এই নাম্বারগুলো হচ্ছে এন, কোন সেলের নাম্বার কত। কে সেল সবার প্রথম নাম্বার, তো তার নাম্বার হচ্ছে 1 নাম্বার। এল হচ্ছে 2, তো এল এর এন ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারলা? তাহলে আমি যদি কে সেলের বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো দেখো, 2, এবার এন এর জায়গায় কে কত নাম্বার সেল, 1 নাম্বার, তাহলে 1² কত হবে, 2ই হবে। তাহলে কে সেলে দুটা ইলেকট্রন থাকতে পারবে। বুঝলা? এল 2 লিখে দিলাম, মাল্টিপ্লাই এল কত নাম্বার শেল, 2, তাহলে 2², তাহলে 2² মানে 4, মাল্টিপ্লাই 2 কত হয়, 8। তার মানে এল শেলে 8টা ইলেকট্রন থাকতে পারবে। বুঝলা জিনিসটা? এম, এম 2 × 3², এন 2 × 4²। বুঝতে পারছো এবার? তাহলে 3² মানে 9 × 2 18, আর 4² মানে 16, মাল্টিপ্লাই 2 কত, 32। এই যে 18 32। বুঝতে পারলা এবার? ফর্মুলাটা কি, 2n², যেখানে এন হচ্ছে সেলের নাম্বারটা। হ্যাঁ, দেখো এবার এগুলা হচ্ছে এক্সেপশন, কেমিস্ট্রির মধ্যে এক্সেপশনে ভরা। যেমন তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আহ ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা ইলেকট্রন আছে, তাই তো? তাহলে কে তে 2টা, এল এ 8টা, তাহলে 12টা না তো, সরি, 12টা না, সরি, কার মধ্যে যেন 22টা থাকে, 22টা, 22 হচ্ছে 22টা ইলেকট্রন যেন কার মধ্যে থাকে মনে হয়, সালফার বা কিছু একটা হবে, যাই হোক। তাহলে আমি যদি 22টা ইলেকট্রনকে সাজাই, 22টা ইলেকট্রনকে যদি আমি সাজাই, কে শেলে 2টা, এল শেলে 8টা, এম শেলে তাহলে 8 2 10 হয়ে গেল তো। তাহলে 8 2 10 হয়ে গেল, এম শেলে 12টা হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি এম শেলে 12টা না হয়ে এম শেলে 8টা থাকবে, এন শেলে থাকবে 2টা। তা এরকম করে থাকে। বুঝাতে পারলাম? কি পড়ে আসলো?